সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। হামলা একজাক কামিকাজে ড্রোন ব্যবহৃত। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ ড্রোন হামলা, অন্তত এক ইহুদিবাদী সেনা খতম। এরপর জানিয়ে দিব ইউক্রেনকে ও ন্যাটোকে উভয় ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, হুঁশিয়ারি রাশিয়ার। এরপর জানাবো সিরিয়া আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি। এরপর জানাবো হামাস ইসরায়েল বোঝাপড়ার ইঙ্গিত, শুরু হবে বড় যুদ্ধ। এবং সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনকে বাঁচাতে বিশ্ববাসীর প্রতি যে আহ্বান জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ ড্রোন হামলা, অন্তত এক ইহুদিবাদী সেনা নিহত। ইহুদিবাদী ইসরায়েলের একটি সামরিক অবস্থান লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে গত বছরের অক্টোবর থেকে ইহুদিবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে হিজবুল্লাহ। সংগঠনটি আজ রাতে একটি বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েলের পশ্চিম গ্যালিলি অঞ্চলে অবস্থিত ইসরায়েলি বাহিনীর ১৪৬তম ডিভিশনের সদ্য প্রতিষ্ঠিত গোলন্দাজ ব্যাটালিয়নের সদর দপ্তরে এক ঝাঁক কামিকাজে ড্রোন নিক্ষেপ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অভিযানে ব্যবহৃত ড্রোনগুলো নিখুঁতভাবে নির্ধারিত লক্ষ্যে আঘাত এনেছে এবং এতে ইসরায়েলি ঘাঁটির ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি দখলদার সেনারা হতাহত হয়েছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি গণহত্যার পাশাপাশি দক্ষিণ লেবাননে দখলদার বাহিনীর বিমান ও গোলন্দাজ হামলার জবাবে ওই ড্রোন হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর এই হামলায় অন্তত একজন সেনারা নিহত হয়েছে কথা স্বীকার করেছে তেল আবিব। ইহুদিবাদী বাহিনী বলছে, ৩৩ বছর বয়সী মাস্টার সার্জেন্ট রিজার্ভিস্ট ভ্যালেরি ও সেফোনভ হিজবুল্লাহ ড্রোন হামলায় গুরুতর আহত হলে তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয় এবং কিছুক্ষণ পর হাসপাতালে তার মৃত্যু হয়। ইউক্রেন ও ন্যাটো উভয়ের ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলছে রাশিয়া। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ দিলে ইউক্রেন ও ন্যাটো উভয়ের ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেছেন, ন্যাটো এখনও ইউক্রেনকে সদস্যপদ দেওয়ার প্রকাশ্য ঘোষণা না দিলেও কার্যত সেই পথেই হাঁটছে পশ্চিমা ওই সামরিক জোট। তিনি আজ মস্কো এক বক্তব্যে বলেছেন, গত 10 জুলাই ন্যাটো জোটের ওয়াশিংটন শীর্ষ সম্মেলন থেকে যে ঘোষণা প্রকাশ করা হয়েছে তার চূড়ান্ত লক্ষ্য ইউক্রেনকে ন্যাটোভুক্ত করা। মেদভেদেভ বলেন, ন্যাটো যে পথ বেছে নিয়েছে রাশিয়ার দৃষ্টিতে তার দুটি গ্রহণযোগ্য ফলাফল রয়েছে, হয় ইউক্রেন অদৃশ্য হয়ে যাবে অথবা ন্যাটো ধ্বংস হয়ে যাবে। আর যদি দুটি একসঙ্গে হয় তাহলে আরো ভালো। রাশিয়া শুরু থেকে বলে এসেছে, ইউক্রেনের ন্যাটো ভুক্তি রাশিয়ার জন্য চূড়ান্ত রেড লাইন। দেশটি আরো বলেছে, পশ্চিমা দেশগুলোর কারণেই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান চালাতে বাধ্য হয়েছে। মেদভেদেভ বলেছেন, চলমান যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার যেসব শর্ত রয়েছে সেগুলোর অন্যতম হচ্ছে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ পাওয়ার বাসনা সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে। সিরিয়া আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি। সিরিয়ায় বিমান হামলা চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, সিরিয়ায় ইসরায়েলি হামলায় উত্তেজনা বাড়বে এবং পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলেও তার্তুস প্রদেশের ভূমধ্যসাগরীয় দ্বীপ শহর বানিয়াচে সাম্প্রতিক ইসরায়েল আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। জাখারোভা বলেছেন, সিরিয়ার ওই শহরে আগ্নেয়াস্ত্র অস্ত্রাগার থাকার অজুহাতে গত সোমবার থেকে সেখানে বিমান হামলা চালায় ইসরায়েল। তিনি বলেন, আমরা এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপের তীব্র নিন্দা জানাই। তারা মধ্যপ্রাচ্যের সংঘাতকে চারদিক থেকে ছড়িয়ে দিতে এবং এই অঞ্চলকে একটি বিপজ্জনক গিরিখাদে ফেলে দিতে চায়। জাখারোভা বলেন, রাশিয়া আরেকবার সিরিয়ার বিরুদ্ধে সহিংস আচরণ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করতেও তেল আবিবের প্রতি আহ্বান জানাচ্ছে, তা না হলে পরিস্থিতির নাটকীয় অবনতি হতে পারে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, গত সোমবার বানিয়াচি ইসরায়েলি বিমান হামলায় অবকাঠামোর ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণমাধ্যম গণহত্যা চলমান থাকা অবস্থায় প্রায় সিরিয়ার বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। হামাসের সঙ্গে ইসরায়েলের বোঝাপড়ার ইঙ্গিত। ইসরায়েল ও হামাসের মধ্যে পণবন্দীদের মুক্তির লক্ষ্যে বোঝাপড়ার ইঙ্গিত দিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা। 2023 সালের 7 অক্টোবর হামাসের ব্যাপক হত্যা লীলায় 1195 জন নিহত হয়েছিল। এছাড়া 251 জন মানুষকে পণবন্দী হিসেবে তারা গাজায় নিয়ে গিয়েছিল। তারপর থেকে ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। তার ফলে এখনো পর্যন্ত কমপক্ষে 38,011 জন প্রাণ হারিয়েছেন। খবর ডয়চে ভেলের। বলা হয়েছে, পণবন্দীকে ফিরিয়ে আনার
সম্ভব হয়েছে, অনেকে বন্দিদশায় প্রাণ হারিয়েছে। এখন 116 জন গাজায় আটক রয়েছে বলে ধারণা করা হয়, যদিও তাদের মধ্যে সবাই জীবিত কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। আন্তর্জাতিক মধ্যস্থতায় অবশিষ্ট পণবন্দীদের মুক্তি ও অস্ত্রবিরতির একাধিক প্রচেষ্টা এখনো পর্যন্ত সফল হয়নি। মার্কিন প্রশাসন এবার পণবন্দীদের মুক্তি প্রশ্নে হামাস ও ইসরায়েলের মধ্যে বোঝাপড়ার আশা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা ইসরায়েল ও হামাসের মধ্যে বোঝাপড়ার দাবি করেছেন। তবে তার মতে সেই পরিকল্পনা কার্যকর করার ক্ষেত্রে কিছু বিষয় এখনো সমঝোতা হয়নি, ফলে আগামী কয়েকদিনে চূড়ান্ত সাফল্যের আশা নেই। গতকাল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিফোনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি পণবন্দীদের মুক্তির লক্ষ্যে হামাসের সঙ্গে আলোচনা আবার শুরু করার জন্য কাতারের রাজধানী দোহায় এক প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তের কথা বলেছেন। সেই কর্মকর্তার মতে নেতানিয়াহু আবার আলোচনার ছাড়পত্র দেওয়ায় বাইডেন সন্তুষ্টি প্রকাশ করেছেন। উল্লেখ্য, পরে জানা গেছে ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া স্বয়ং দোহায় যাচ্ছেন। আজই সেই আলোচনা হওয়ার কথা ছিল। সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী সূত্র বলছে, তিনি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল তানির সঙ্গে সাক্ষাৎ করবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গতকাল রাতে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের পাঠানো প্রস্তাব নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। গাজা ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করে পণবন্দীদের মুক্তির লক্ষ্যে বোঝাপড়ার জন্য দেশে বিদেশে প্রবল চাপের মুখে রয়েছে নেতানিয়াহুর সরকার। তবে তার জোট সরকারের উগ্র ধর্মীয় ও জাতীয়তাবাদী শরিকরা হামাসের সঙ্গে আশেপাশের ঘোর বিরোধিতা করে আসছে। বাইডেন প্রশাসন বর্তমান সংকটের কূটনীতিক সমাধানের লক্ষ্যে জোরালো উদ্বেগ চালিয়ে যাচ্ছে। গাজায় শান্তি ফেরাতে কাতার, মিশর সহ অন্যান্য দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা। গত মে মাসে বোঝাপড়ার এক কাঠামো প্রস্তুত হলেও ইসরায়েল ও হামাস এতকাল সেই পথে এগোতে দ্বিধা করছিল। এবার হামাসের কিছুটা পাল্টা প্রস্তাবের ভিত্তিতে চূড়ান্ত বোঝাপড়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক সেই মার্কিন কর্মকর্তা মনে করছেন। একাধিক সাংবাদিকদের সামনে তিনি সেই আশার আলো দেখানোর বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে। ফিলিস্তিনিদের নিয়ে ফের বিশ্ববাসীর কাছে যে আহ্বান জানালেন এরদোগান। ইসরায়েলকে গাজাবাসীর ওপর গণহত্যা চালানো বন্ধের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, গাজা উপত্যকার ধ্বংসাবশেষের নিচে 16,000-এর বেশি নিষ্পাপ শিশুর লাশ পড়ে আজ রয়েছে। প্রায় 9 মাস ধরে ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হচ্ছে গাজাবাসী। গতকাল কাজাকিস্তানের রাজধানী আস্তানায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এরদোগান বলেন, ইসরায়েলকে থামাতে হবে, গাজা ইসরায়েলের স্থায়ী যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করতে হবে। ইসরায়েলি প্রশাসনের ওপর চাপ বাড়াতে বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এরদোগান বলেন, ইসরায়েলকে থামাতে হবে, ইসরায়েলি প্রশাসনের ওপর চাপ বাড়াতে বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তুরস্কের এই নেতা বলেছেন, সব বাধা সত্ত্বেও আমরা শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্য একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছি। ইসরায়েল যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব লঙ্ঘন করেছে। গত 7 অক্টোবরের পর থেকে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার পর থেকে গাজায় তার ক্রমাগত নৃশংস আক্রমণের মধ্যে আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে। গাজায় ইসরায়েলি বর্বর হত্যাকাণ্ডের প্রাণহানি বেড়ে 38,000-এ পৌঁছিয়েছে। গত বছরের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত 38,011 জনের প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ইসরায়েলের হামলায় গাজায় আহত হয়েছেন 87,445 জন। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলি নজিবিন হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে প্রায় 1139 জনের প্রাণ গেছে। এছাড়া হামাস যোদ্ধারা অনেক ইসরায়েলিকে জিম্মি করেছে, তাদের অনেকেই এখনো জিম্মি রয়েছেন। অক্টোবরের ওই দিন থেকেই গাজায় ব্যাপক ও ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর স্থল, আকাশ ও নৌ হামলায় ফিলিস্তিনি ছিটমহল গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।